আমরা যখন মন্ত্রিসভার কথা চিন্তা করি তখন অনেক বড় একটা টিম দেখে অভ্যস্ত আমরা। মনে হয় যে যে যেভাবে পারে একটা দায়িত্ব নিয়ে নিই। কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি অনেক হিসেব করে অভিজ্ঞদের, তরুণদের এবং মেধাবী যারা আছেন, যারা একটু কথা বলতে পারছেন, মোটামুটিভাবে যুক্তি উপস্থাপন করতে পারছেন, লজিক্যাল পয়েন্টে রাখতে পারছেন, অভিজ্ঞতা আছে, সবাইকে নিয়ে একটা সন্নিবেশন করা হচ্ছে। ৩৭টি আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। কি প্রত্যাশা করেন আসলে? ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে অনেকদিন পরে এসে খুব ভালো লাগছে এবং একাত্তরের দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে কথা বলছি, কারণ আগামীকালই যেহেতু একটি নতুন সরকারের শপথ, জি, প্রায় 17-18 বছর পরে একটি নির্বাচিত, সে অর্থে নির্বাচিত সরকারের শপথ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল, সেহেতু নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল। নির্বাচনটা যখন হয়ে গেছে তখন মানুষের সমস্ত আগ্রহ সংসদের শপথ এবং সরকার গঠনের। এবারের সরকার গঠনের যদি আমি ব্যক্তি ধরে আলোচনা করি সেটা খুব স্পেকুলেশন হবে, তার চেয়ে বরং আমরা গুণগত আলোচনাটা কার্যকরী হবে। আপনি প্রশ্ন করেছেন যে একটু ছোট আকারের মন্ত্রিসভা নিয়ে কথা এবং হচ্ছে। 4টা মন্ত্রণালয় বলা হচ্ছে এক করে ফেলার একটা সম্ভাবনা আছে। মৎস্য, প্রাণী, শিল্প, বাণিজ্য এরকম এক করার কথা শুনছি। এটা কয়েকটি কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনি দেখেন যে যেহেতু দুর্নীতি এবং আর্থিক সংকটের মধ্যে আছে বাংলাদেশ বিগত শাসন ব্যবস্থার কারণে, ফলে সরকার হয়তো কিছু কিছু বিষয়ে কৃচ্ছ সাধন করতে চাবে এবং সেটা আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তাদের দিক থেকেও কৃচ্ছ সাধনের ব্যাপারে সবসময় তাগিদ দেওয়া হয়। এবং আপনি জানেন যে গত 1.5-2 দশক ধরে মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর ব্যাপারে উন্নয়ন সহযোগীদের দিক থেকে চাপ ছিল। এখানে ব্যয় সংকোচন না, শুধু এফিসিয়েন্সি বাড়ার ব্যাপার ছিল। আরেকটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনাব তারেক রহমান, উনি যে অর্থনীতি এবং রাষ্ট্রীয় কাঠামোর যে ভঙ্গুর অবস্থা, এটা সম্পর্কে উনি পুরোপুরি অকিভাল। আর উনি যেখান থেকে আসছেন, পশ্চিমে ছিলেন 17 বছর, অনেক বছর একটা থাকলে এটা সেকেন্ড হোম ওনার জন্য একটা ওরিয়েন্টেশন তৈরি হয়, ওয়েস্টার্ন ওরিয়েন্টেশনটা। এবং পশ্চিমারা যারা থাকেন বা পড়াশোনা করতে যান, এমনকি আমরা যারা 1-2 মাসের প্রোগ্রামে পশ্চিমে গিয়েছি, আমাদের কিন্তু ওই দেশ সম্পর্কে খুব চমৎকার ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। আমি ফিলিপিন্সে আমার একটা মাস্টার্স প্রোগ্রাম করেছি। এই ধরনের ভিজিটে যখন যাওয়া হয়, ওই দেশ সম্পর্কে, ওই দেশের ব্যবস্থা সম্পর্কে একটা দারুণ অনুভূতি তৈরি হয়। আর যদি মানুষটা হয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তার তো কথাই নেই। ফলে ওনার পশ্চিমের যে খুব এফিসিয়েন্ট ছোট মন্ত্রিসভার ব্যাপারে আমি নিশ্চিত ওনার মুগ্ধতা কাজ করেছে। এবং একই সাথে উনি দেখছেন যে গুণগত মান সম্পন্ন সরকার সার্ভিস দিতে হলে ক্যাবিনেট আসলে ছোট থাকাই দরকার। একটু কি ব্যতিক্রম হচ্ছে? মানে সাধারণ মানুষের সবসময় দেখতো যে মন্ত্রী পরিষদ গঠন হলো, আমরা টিভি স্কোয়ারে নাম দেখছি, বঙ্গভবনে গিয়ে দরবার হলে শপথ নিচ্ছেন। এবার সরকারের শপথ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের মতন খোলা আকাশের নিচে শপথ নেবেন। মানে এটা যে দক্ষিণ প্লাজায় যে ছবিগুলো আমরা দেখেছি, হাদির জানাজা আমরা দেখেছি, বেগম খালেদা জিয়ার জানাজা, পাশাপাশি বিভিন্ন সময় জুলাই চার্টারের সময় স্বাক্ষর করতেও আমরা দেখেছি অনেক কিছু জড়িত আছে। এটা খুব অকওয়ার্ড, কিন্তু আমরা অনুমানটা আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যেহেতু 5ই আগস্টের পরে ওই অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণটা বঙ্গভবনে হয়, সেটা নিয়ে একটু সমালোচনা আছে, একটু আনকমফোর্টেবল ফিলিং আছে এটা নিয়ে। এবং পতিত সরকারের কেউ কেউ থেকে যায়, এটা নিয়েও আনকমফোর্ট আছে। ফলে আমার মনে হয় জুলাই সনদ, জুলাইয়ের আন্দোলন, সেখান থেকে যারা সরকার গঠন করছেন এবং বাকি সবাই মিলে একটা নতুন সিগন্যাল বোধহয় দিতে যাচ্ছেন। প্লাস ওই বঙ্গভবনে করেন আর সংসদ ভবনের ভেতরে করেন, যেখানেই করেন না কেন, সেটা একটা মানে একটা কম্প্যাক্ট জায়গায় এবং একটা এক ধরনের গোপনীয়তা থাকে, সবার অ্যাক্সেস থাকে না। হয়তো আপনি টেলিভিশনে দেখছেন, কিন্তু এখানে খোলা আকাশের নিচের একটা মেসেজটাই ডিফারেন্ট। আপনি উন্মুক্ততা, আপনি লিবার্টির কথা বলছেন, আপনি মানুষের স্বাধীনতার কথা বলছেন, আপনি মানুষের অধিকারের কথা বলছেন, মানুষের অ্যাক্সেসের ইঙ্গিত দিচ্ছেন যে আমরা সরকার পরিচালনা এমনভাবে করতে চাই। এই সিগন্যালটাই বোধহয় দিতে চাচ্ছেন যে এরকম ওপেন, ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, আমরা ঘুরে ফিরে মানুষের কাছেই অ্যাকাউন্টেবল থাকবো। এবং সংসদ ভবনের পাশে হয় সিগন্যালটা ক্লিয়ার। সংসদ হচ্ছে জাতির কর্মকাণ্ড না শুধু, সংসদ তো আসলে সংসদের সভাটা তো জাতির সভা। এই 300 জন প্রতিনিধি তো জাতির প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সুতরাং সেই ভবনের পাশে একটা সিগন্যাল দিচ্ছে যে এটা সরকার পরিচালনার প্রসেসটি জনগণের কাছে অ্যাকাউন্টেবল থেকে করবে। একদম। আমি দেখি জনাব আখতারুজ্জামান বাচ্চু, তিনি বোধহয় আমাদের সঙ্গে যুক্ত আছেন, ময়মনসিংহ 10 আসনের বিএনপি থেকে নবনির্বাচিত এমপি। আচ্ছা, উনি সংযোগ হতে থাকুক। তার আগে আর একটা বিষয় ছোট করে আপনার কাছ থেকে জেনে নিই, তারপর আমরা ওনার সঙ্গে কথা বলবো। এবার
নানামুখী আলোচনা, সমালোচনা, সম্ভাবনা, অনেক ক্যালকুলেশনের পর আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, বাংলাদেশের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ১২০০ জন দেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন এবং এর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ রিজু, মানে এশিয়ার ৫টি দেশের রাষ্ট্রের প্রতিনিধিরা আসছেন। মানে যে সংখ্যার কথা বলা হচ্ছিল, নরেন্দ্র মোদী তিনি যদি আসেন আমরা তাকে ওয়েলকাম করব না, তাদের প্রতিনিধি আসলেও আমরা হয়তো আমাদের দিক থেকে একটা অবস্থান নিব, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে সবাই আসছেন। মানে আশাবাদ তৈরি হলো এই জায়গা থেকে। এটা ধরেন খুবই একটা নতুন সিগন্যাল আমার কাছে এটা, কারণ হলো যে দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরকে ভালোবাসুক, পছন্দ করুক না করুক, বাট আমরা তো প্রতিনিধি, আমরা তো প্রতিবেশী, এটা তো আপনি স্বীকার করতে পারবেন না। এর মধ্যে একটা ৮০ দশকের একটা চমৎকার উদ্যোগ ছিল সার্ক, যে সার্কটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে ট্রাভেল ক্ষতিগ্রস্ত হয়েছে, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পারস্পরিক সহযোগিতার যেসব সম্ভাবনা তৈরি হতে পারে, অধিক বাণিজ্য, অধিক ট্রাভেল, মানুষের সম্পর্ক, কালচারাল আদান প্রদান, সেগুলো বাধাগ্রস্ত হয়েছে। ফলে এই যে সবাই এখানে ঢাকায় আসার ফলে, আর যেহেতু বাংলাদেশ সার্কের উদ্যোক্তা ছিল, জনাব তারেক রহমান অলরেডি বলেছেন যে সার্ক রিভাইভ করার ব্যাপারে কিন্তু উনি উদ্যোগ নেবেন। সুতরাং এখানে সবার আশাটা সেটা ইঙ্গিতবহ, কিন্তু তাই বলে আমি আশা করছি না যে পরের দিন সার্ক রিভাইভ হয়ে যাবে। এটা হয়তো একটা প্রথম পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সম্পর্কের মধ্যে কিছুটা টেনশন হয়তো আরও কিছুকাল থাকবে, কারণ আমরা রাষ্ট্র হিসেবে এখানে অনেকেই আমরা নতুন, উপনিবেশিক শাসনে থাকার কারণে একটা গ্যাপ বেড়ে গেছিল রাষ্ট্রগুলোর মধ্যে। ফলে আমার মনে হয় যে এই ধরনের ইন্টারাকশন যদি বাড়ে, আগামীতে যে সমস্ত ডিসপিউট, যে সমস্ত কনফ্লিক্টিং ইস্যু ছিল, পরের প্রজন্ম আজ থেকে ১০-২০ বছর পরে হয়তো হাসাহাসি করবে যে আমাদের পূর্বপুরুষরা কিসব বেশি নিয়ে তর্ক করেছে কিংবা যুদ্ধ করেছে, সেটা হয়তো মিনিংলেস হয়ে যাবে। বাট তার একটা সূচনা দরকার, আজকে এই কালকের এই অনুষ্ঠানটা সেটার সূচনা হতে পারে। চমৎকার। আমরা আমাদের তিনজন অতিথিকে পেয়েছি, আখতারুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট শাকিল আহমেদ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি, বোধ করি আমরা এখানে তিনজনকেই পেয়ে যাবো। হ্যাঁ, আমরা তিনজনকে পেয়েছি। আমি অভিনন্দন জানাতে চাই আখতারুজ্জামান বাচ্চু, নবনির্বাচিত এমপি হিসেবে আপনি আগামীকাল শপথ নেবেন এবং একটু জানার চেষ্টা করব শুধুই কি শপথ নেবেন নাকি এরপর কোনো দায়িত্ব পাবেন সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা, এবং মন্ত্রিসভাটা কেমন হতে যাচ্ছে একটা ধারণা নেব। এবং অ্যাডভোকেট শাকিল আহমেদ, আপনার কাছে জানার চেষ্টা করব ছায়া মন্ত্রিসভা যেটা তৈরি হবে, দায়িত্বটা আসলে কি হবে, কনসেপ্ট একটু ব্যাখ্যা করবেন। এবং আজকে তো ফাইনালি জুলাই চার্টারে স্বাক্ষরও করা হয়েছে, নাহিদ ইসলাম সেটা করেছেন এবং তিনি আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দিয়েছেন কেন এটা করেছেন, এবং সমস্ত বিষয় নিয়ে একটু বিশ্লেষণে জানার চেষ্টা করব।